আসসালামু আলাইকুম। আজ 11 জানুয়ারি 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমানের বক্তব্য নিয়ে নানা আলোচনা। বাংলাদেশ এবং চীনকে নজরদারি করতে নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। এই মুহূর্তে ইরানে কি হচ্ছে, এবার বিস্তারিত। তারেক রহমানকে সামনে রেখে মাহমুদুর রহমান যে পরামর্শ দিয়েছেন, বিশেষত তারেক রহমানকে ঘিরে গত কয়েকদিনের মিডিয়া তৈলাক্ততার মাঝে তা তার স্রোতের বিপরীতে চলার সাহসকে আরেকবার উন্মোচন করল বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ আহমেদ সিফাত। শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি একথা বলেন। ফেসবুকে সিফাত লেখেন, তারেক রহমান এবং গণমাধ্যমের নেতাদের সামনে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বক্তৃতা শুনলাম। তিনি যেভাবে মজলুম সাংবাদিকদের স্মৃতিচারণ, তাদের উপর চলা জুলুমের সময় এলিট সম্পাদকদের নীরবতা এবং বর্তমান সময়েও বহমান সক্রিয় নীরবতাকে এক্সপোজ করেছেন, তা ওনার পলিটিক্যাল পজিশনকে আরও পরিষ্কার ও পোক্ত করল। শেষে তারেক রহমানকে সামনে রেখে যে পরামর্শ দিয়েছেন, বিশেষত ওনাকে ঘিরে গত কয়েকদিনের মিডিয়া তৈলাক্ততার মাঝে তা তার স্রোতের বিপরীতে চলার সাহসকে আরেকবার উন্মোচন করল। শাহবাগের সময়ও তিনি স্রোতের বিপরীতে গেছেন, এখনও তিনি স্রোতের বিপরীতে হাঁটতে পারছেন। আজকের বক্তব্য সবার শোনা উচিত। এদিকে শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির আয়োজনে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমানকে উদ্দেশ্য করে পরামর্শ দেন মাহমুদুর রহমান। বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান 17 বছর দেশে ছিলেন না। এ সময় এদেশে কী ঘটেছে তা সরাসরি দেখার সুযোগ তার হয়নি। যারা তাকে যা বলেছেন কিংবা যারা বর্তমানে মিডিয়ার তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়েই 17 বছরের ইতিহাসকে সংক্ষিপ্ত করা যায় না। তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাস বোঝার ক্ষেত্রে তারেক রহমানের আরও বিস্তৃত ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ভবিষ্যতে এমন কোনো অনুষ্ঠানে পর্যাপ্ত সময় দেওয়া হলে তিনি বাংলাদেশের গণমাধ্যমের 5 দশকের ইতিহাস তুলে ধরতে প্রস্তুত বলেও জানান। বনানী হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কিছু মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এই প্রসঙ্গে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট জাহেদ রহমান। তার ভাষায়, মাহমুদুর রহমানের মন্তব্য শুধু তথ্যগতভাবে ভুলই নয়, বরং রাজনৈতিক হতাশা ও ন্যারেটিভ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বহিঃপ্রকাশ। তিনি প্রশ্ন তোলেন, মাহমুদুর রহমান নিজেও তো গত 6 বছর দেশে ছিলেন না, তুরস্কে ছিলেন। তাহলে কি দেশে থাকার সময়ের দৈর্ঘ্য অনুযায়ী ইতিহাস জানার যোগ্যতা নির্ধারিত হবে? তিনি বলেন, নিজে শেখ হাসিনার শাসন আমলে 1 সেকেন্ডের জন্য দেশ ছাড়েননি। জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিন পর্যন্ত দেশে ছিলেন। তাহলে কি তিনি দাবি করবেন তারেক রহমান বা মাহমুদুর রহমানের চেয়েও তিনি ইতিহাস বেশি জানেন? এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাহমুদুর রহমান তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে তারেক রহমানের একটি তুলনা টানেন। জাহেদ রহমানের মতে এই তুলনা উদ্ভট ও হাস্যকর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিলেন, আর তারেক রহমান আধুনিক প্রযুক্তির যুগে বিদেশে থেকেও মুহূর্তের মধ্যে বাংলাদেশে সংযুক্ত থাকতে পেরেছেন, ফোন, ভিডিও কল ও অনলাইন যোগাযোগের মাধ্যমে। বিদেশে বসেই তিনি দল পরিচালনা করেছেন, তৃণমূল পর্যন্ত নির্দেশনা দিয়েছেন, আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাই এই দুই পরিস্থিতিকে এক করে দেখার কোনো যৌক্তিকতা নেই। জাহেদ রহমান বলেন, তারেক রহমান শুধু বাংলাদেশের 17 বছরের ইতিহাসই জানেন না, বরং জুলাই গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ও সমন্বয়কারী ছিলেন। তার নেতৃত্বে বিএনপি ভাঙেনি, 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ দলটিকে বিভক্ত করতে পারেনি। তিনি বিদেশে থেকেও দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। এসব বিষয়ে ডকুমেন্ট ও তথ্য বিদ্যমান বলেও দাবি করেন তিনি। জাহেদ রহমান মনে করেন, এর পেছনে রয়েছে রাজনৈতিক হতাশা ও ক্ষোভ। মাহমুদুর রহমান হয়তো বিএনপির উপর আগের মতো প্রভাব রাখতে পারছেন না। পাশাপাশি কিছু গোষ্ঠীর বিপ্লবী সরকার, সংবিধান বাতিল, ডিক্রির শাসন, এই ধরনের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ায় তারা নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। এই ন্যারেটিভে বলা হচ্ছে গণঅভ্যুত্থানের কৃতিত্ব একচেটিয়াভাবে তাদের, ইসলামিস্ট ও অন্যান্য গোষ্ঠীর কারণেই নাকি তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন। তিনি নাকি এসব জানতেনই না। জাহেদ রহমান বলেন, বাংলাদেশের গত 17 বছর কি ঘটেছে তার সাক্ষ্য দেওয়ার মতো পর্যাপ্ত ডকুমেন্ট, তথ্য ও মানুষ রয়েছে। তারেক রহমানের যদি আরও তথ্য প্রয়োজন হয়, দেশে ও দেশের বাইরে বহু মানুষ তা দিতে পারবেন। বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দর শহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি। ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন।
সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তর দিকে চীনা নৌবাহিনীর তৎপরতা বাড়ছে, আবার একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনী। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে কয়েকবার পাকিস্তান সফরও করেছেন। এসব ব্যাপার বিবেচনাধীন রেখেই নতুন এই নৌঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ঘাঁটিটির দূরত্ব হবে 100 কিলোমিটার। হলদিয়ায় নৌঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদী থেকে অল্প সময়ের মধ্যে বঙ্গোপসাগরে পৌঁছানো সম্ভব হবে ভারতীয় নৌসেনাদের। নৌঘাঁটি তৈরির ক্ষেত্রে হলদিয়ারি ডক কমপ্লেক্সকে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে অপারেশনের ক্ষেত্রে সুবিধা হবে নৌবাহিনীর, অন্যদিকে অতিরিক্ত অবকাঠামো তৈরির প্রয়োজন পড়বে অনেক কম। ভারতীয় নৌবাহিনীর সূত্রে জানা গেছে, নতুন এই ঘাঁটিতে মোতায়েন করা হবে বেশ কয়েকটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটস FIC এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটস NWJ-FAC এর মতো দ্রুতগামী সামরিক নৌযান ও যুদ্ধজাহাজ। এসব সামরিক নৌযান যুদ্ধজাহাজগুলোর গতি 40 থেকে 45 নট অর্থাৎ ঘন্টায় 74.08 থেকে 83.34 কিলোমিটার। ভারতীয় নৌবাহিনীর FIC এবং NWJ-FAC সিরিজের যুদ্ধজাহাজগুলো বিশ্বের অন্যতম দ্রুতগতির সামরিক নৌযান। এই নৌযানগুলোকে সমৃদ্ধ করা হবে CRN-91 স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুইসাইডাল ড্রোন, নাগাস্ত্র সিস্টেম সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যা ও বিচার নিয়ে ফেসবুকে স্পষ্ট বার্তা দিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। শনিবার রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তিকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়া যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। অত্যন্ত দুঃখের বিষয় এই যে মামলার অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে আজ জনমনের সঙ্গত কারণেই প্রশ্ন দেখা দিয়েছে। জামাত আমির বলেন, অভিযুক্তরা দেশের অভ্যন্তরে অবস্থান করছে নাকি সীমান্ত অতিক্রম করেছে এ বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্যের কোনো সুযোগ নেই। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারতে কিংবা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে তবে বাংলাদেশ সরকারের উচিত দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুততম সময়ে তাদের দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা। আমরা মনে করি কেবলই গ্রেপ্তারই যথেষ্ট নয়, বরং এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করা জরুরি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমেই কেবল প্রকৃত সত্য উদ্ঘাটন করা সম্ভব। অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি জনমনে রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি গভীর সংশয় এবং হতাশা সৃষ্টি করবে। শফিকুর রহমান আরও লিখেছেন, একজন শহীদের রক্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আমরা আশা করি সরকার ও প্রশাসন জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আসামি পক্ষ চাচ্ছে মামলার বিচার কাজ বিলম্ব করতে। ওনারা খুব আশায় আছেন নির্বাচন হয়ে গেলে আর বিচার টিচার হবে না। জয় পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটরের এমন কথার প্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, কেন নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে? এমন কথা বলবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। মামলায় প্রাইমা ফেসি গ্রাউন্ড তুলে ধরে আসামি জয় পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে আসামি পক্ষের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করে প্রসিকিউশন। পরে জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী লিটন আহমেদ বলেন, আদালতের আদেশ অনুযায়ী গত শুক্রবারে কারাগারে আসামির সঙ্গে দেখা করতে গেলে আমাদের কারা অধিদপ্তর ল্যাপটপ ও পেনড্রাইভ নিয়ে ঢুকতে পারেনি, তাই আমরা আগামী রোববার 17 জানুয়ারি শুনানি করতে চাই। লিটন আহমেদ আরও বলেন, জব্দ তালিকায় যে 10টি ভিডিও ফুটেজ তাদের মধ্যে কয়েকটি ওপেন হয়নি। তখন চিফ প্রসিকিউটর বলেন, আমাদের এখানে সব ঠিক আছে, হয়তো আপনাদের ডিভাইসে সমস্যা। পরে লিটন আহমেদ বলেন, আমরা আগামী শুক্রবার কারাগারে যেতে চাই। তখন চেয়ারম্যান বলেন, শুক্রবার কেন, আপনারা চাইলে আজই এসব কাজ সারতে পারেন। ডিভাইসের সমস্যা থাকলে আজও 2 ঘন্টা সময় নিয়ে করেন। পলকের পক্ষের আইনজীবীরা বলেন, ফরমাল চার্জ অনেক বড়, পুরোটা পড়তে সময় লাগবে আমাদের।
আদালত সবার প্রতি দয়াবান। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ অন্য বিচারকরাও বলেন আগামী 4 দিন অর্থাৎ বৃহস্পতিবারের কথা। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাঁড়িয়ে ট্রাইব্যুনালকে বলেন তারা ভাবছেন নির্বাচন হলে বিচার হবে না, তাই এসব করে বিচার কার্য বিলম্বিত করছেন। চিফ প্রসিকিউটরের এমন কথায় ট্রাইব্যুনালের বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, কেন ইলেকশন হলে কি আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে? এমন কথা বলবেন না। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় পাবেন, বৃহস্পতিবার শুনানি করবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে ভাষার বাস, কিন্তু অনেকেই আমরা আমাদের অজান্তে বা অজ্ঞাতে ভাষার নানাবিধ ব্যবহারের ক্ষেত্রে ভুল করে থাকি। যেমন খায় এবং খাই, যায় এবং যাই, এ ধরনের শব্দের ক্ষেত্রে অনেকেই আমরা ভুল করি। যখন নিজে হব তখন কি বলবো? আমি খাই। আর অন্যরা যদি বলে এই কথাটি, তাহলে কি হবে? অন্যদের ক্ষেত্রে তারা খায়, তারা যায়, তারা যাই কখনো হবে না, বা তারা খাই কখনো হবে না। আবার আমি খায়, আমি যায়, এরকমটি কখনোই হবে না। অর্থাৎ আমি যখন নিজে বলছি, নিজে কাজটি সম্পাদন করছি, তখন হবে আমি খাই, আমি যাই। অন্যরা যখন করছে সেটি যখন আমি বলছি, তারা খায়, তারা যায়। এটা আসলে আঞ্চলিকতার দোষে দুষ্ট হবার কারণে অনেকেই ভুল করে থাকি। সুতরাং আসুন ভাষার মাসে এই ধরনের ভুল থেকে নিজেকে রক্ষা করি এবং বাংলা ভাষা সম্পর্কে আরও জানার চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। প্রতিবেদনে বলা হয়েছিল 86 বছর বয়সী খামেনি বিক্ষোভ তীব্র হলে এবং নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সরকারি নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পরিবারের প্রায় 20 জন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে দেশ ছাড়তে পারেন। এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথাও উল্লেখ করা হয়। আরও দাবি করা হয় তার বিদেশে সম্পদ রয়েছে। তবে এই বিষয়ে ভারতের ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায় এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। দূতাবাস জানায় ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী যুদ্ধ চলাকালেও খামেনি দেশ ছাড়েননি। ফলে বর্তমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন এমন দাবি পুরোপুরি অসত্য। দূতাবাস একে শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। ইরানে আসলে কি ঘটছে? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক বলেন মূল্যস্ফীতি সত্যিই একটি বড় সমস্যা এবং তারা চান এটি কমুক। তবে তারা স্পষ্ট করেছেন তারা খামেনির বিরোধী নন। তাদের মতে যারা খামেনির বিরোধিতা করছেন তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির ঘনিষ্ঠ। এদিকে কোম শহরের ইসলামী চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন খামেনি সম্প্রতি 3 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন তেহরানে মোটামুটি সবকিছু স্বাভাবিক, এছাড়া খামেনি দেশ ছেড়ে পালাচ্ছেন এমন খবর সম্পূর্ণ মিথ্যা বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন এ ধরনের প্রতিবেদনে নামহীন সূত্রের কথা বলা হয়েছে, কিন্তু কোনো প্রমাণ নেই। যাচাই না করে এমন সংবাদ প্রকাশ থেকে ভারতীয় গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।